আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত আমার ফ্রেন্ড কীভাবে ইউকেতে আসলো উইদাউট আইএলস এবং আদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো সত্যি কথা বলতে ওর জার্নিটা এতটা সহজ ছিল না। কারণ এই রিসেন্ট মেইন থেকে আমার 4টা ফ্রেন্ড আসছে। 4টার মধ্যে 2টা খুবই ক্লোজ ফ্রেন্ড এবং তার মধ্যে একজন আছে হচ্ছে আপনার লন্ডনে এবং একজন আছে হচ্ছে স্কটল্যান্ডে। তো মোটামুটি যদি বলতে যাই যে লন্ডন আছে তার জন্য জার্নিটা ইজি ছিল, বিকজ আইএলসটা ভালো ছিল স্কোর এবং সে ইজিলি পার হয়ে চলে আসছে। বাট আমার যে ফ্রেন্ড স্কটল্যান্ড আছে তার জন্য ইট ওয়াজ নট দ্যাট মাচ ইজি, বিকজ তার দেখা যাচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সিটা একটু উইক এবং এটাই তার জন্য প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মূলত। কারণ হচ্ছে সে ফার্স্ট আইএলস দেয় এবং একটা স্কোর আসে, যে স্কোরটা আসে সেটা আসলে খুব একটা ভালো আসে না। সো ওই স্কোরটার জন্য তার একটু প্রবলেমটা হয় এবং ওই ক্ষেত্রে যেটা হয় যে এরপর হচ্ছে তার আরও 2টা এক্সট্রা যে আছে না, কী বলে, ইংলিশ টেস্ট আছে না, ওই 2টা দিতে হয়। তার মধ্যে একটা হচ্ছে আপনার ওআইটিসি, একটা হচ্ছে যেটা থাকে না যে ইএলএলটি একটা আছে ওইটা। তো এই 2টা দেয় এবং এরপরে যেটা হয় এটাও হচ্ছে তার স্কোরটা ভালো আসে না। সো মূলত যেটা হয়েছে, বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে না তারা নতুন একটা ব্যবসা খুলে নিছে। আর এই ব্যবসাটা হচ্ছে আপনি দেখবেন যে যারা হচ্ছে আইএলস দুর্বল তাদেরকে এজেন্সিগুলো ভালো বলে যে ভাই আপনার সমস্যা নেই, আপনি আসেন, আপনাদেরকে আমরা সাপোর্ট দিয়ে এক্সাম দেওয়াই দিব। এবং এই যে সাপোর্টের কথাটা বলে, আপনার কি মনে হয় যে এটা এখন যারা অথরিটি তারা জানে না? যারা অথরিটি তারা যে এক্সাম নেয় এরা বুঝে না, বুঝে। এবং এইখানে হচ্ছে সমস্যাটা, স্টুডেন্টদেরকে ভালো একটা ছিলা দেয়, 25,000 করে মনে করেন যে নিয়ে নেয় প্রতিবারে। এবং স্টুডেন্টদেরকে এক্সাম যে দেয় মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রেই রেজাল্ট কিন্তু আসে না। এখন রেজাল্ট আসে না বলতে আসেই না, এমন না যে আপনার ধরেন রেজাল্ট কম আসছে বা এরকম কিছু, রেজাল্ট আসেই না। এটা হচ্ছে ওরা তখন একটা ইমেল করে দেয়, ওদের কাছে এটা ফ্রডুলেন্ট লাগছে, অথবা হচ্ছে মনে করেন যে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না মনে হয়েছে, এই জন্য হচ্ছে স্কোর দেয় না। সো এরকম কিছু একটা ওর সাথেও ঘটছিল। সো এরপরে হচ্ছে দেখা যাচ্ছে আমার সাথে কথাবার্তা হয় যে তুই তো অনেকদিন ধরে আসছিস, একটু আইডিয়া দিয়ে কেমনি কী করা যায়, কোনটা করলে ভালো হয়। তো সব কিছু আমরা বিবেচনা করে এবার ইউনিভার্সিটি খোঁজা শুরু করি যে কোন ইউনিভার্সিটি কেমন। এবং একটা এজেন্সি ওই সিলেক্ট করছে ঢাকাতে, সেই এজেন্সিটা হচ্ছে মনে করেন কাজ করা হচ্ছে এমওআই বেস্ট এবং একটা স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে বেশি বেশি কাজ করে। সো ভাই দেখেন, আমি যেহেতু কোনো পেইড প্রমোশন করতেছি না, আমি কোনো এজেন্সির নাম ভাঙায় বলবো না এখানে। বাকিটা হচ্ছে ভাই আপনাদের ব্যাপার, আপনারা কীভাবে খুঁজবেন না খুঁজবেন, কিন্তু আমি ভাঙায় বলতে পারবো না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো এজেন্সির সাথে কথা বলছে, এখন এজেন্সি তারা সাহস দিচ্ছে যে ভাই ঠিক আছে, সমস্যা নেই, দেখি আপনারটা এমওআইতে চলবে। এখন ও যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এটা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা, এবং আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো যে ভাই এটা এনএসইউ, আইইউবি, এআইইউবি অথবা ধরেন যে ইস্ট ওয়েস্ট, এগুলোর মধ্যে কোনোটা না। তো দ্যাট মানে আপনারা বুঝতে পারতেছেন যে এটা আসলে আপনি একদম ফার্স্ট ক্লাস ক্যাটাগরি, যেগুলো এই ক্যাটাগরি ইউনিভার্সিটি বলা হয় ওগুলোর মধ্যে না, এটা বি ক্যাটাগরির মধ্যে আছে। বি ক্যাটাগরির মধ্যে আমি ফেলি যেটাকে, এটা হচ্ছে আপনার ধরেন যে সাউথ ইস্ট অথবা বিইউবিটি, যেটা আমি নিজে পড়ছি, তারপর হচ্ছে ধরুন প্রাইম এশিয়া, তারপর বিইউএফটিও আমি বি ক্যাটাগরির মধ্যে ফেলি। অনেকে এই ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন, বাট ইটস নট অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি। সো এরকমভাবে যে বি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো আছে, আই মিন ভালোর কাতার ইউনিভার্সিটিগুলো, কিন্তু একদম লাক্সারিয়াস না, ওই ইউনিভার্সিটিগুলো থেকে আর কি পড়াশোনা করছে। তো করার পরে যেটা হয়েছে, সে কিন্তু হচ্ছে আপনার মূলত নিচ্ছে, ওই আপনার কি বলে সেটাকে, মানে ওইখান থেকে এমওআইটা নিছে। এমওআইটা নেওয়ার পরে সে হচ্ছে এইবার গিয়ে অ্যাপ্লিকেশনটা করছে হচ্ছে ইউনিভার্সিটিতে। এখন এজেন্সি ওরা যেভাবে বলছে ও সেভাবেই করছে। ও হচ্ছে এজেন্সির কথা এদিকেও জানে ওইদিকেও জানে। দ্যাট মিনস এজেন্সি যদি ওকে বলছে যে ভাই এটা করেন, এটা ভালো হবে, ও এটাই করছে। ও কিন্তু ডানেও জানেই বামেও জানেই, এটা হচ্ছে ওর জন্য একটা প্লাস পয়েন্ট। এখন পরবর্তীতে তবে একটা জিনিস, ও সবসময় আমাকে জিজ্ঞেস করে নিছে যে এজেন্সি তো এটা বলতেছে, এটা করা কি ঠিক হবে কিনা। তো আমি একটু ঘাটাঘাটি করে দেখছি, আমার যদি মনে হয়েছে যে ঠিক হবে, তাহলে আমি সাজেশন করছি যে হ্যাঁ ঠিক আছে, তুই এটা নিতে পারো, সমস্যা নেই। আর যখন এজেন্সির কোনো একটা কথা আমার মনে হয়েছে যে না এটা ঠিকঠাক বলার নেই, আমি তখন ওটা ওইভাবে না করে দিছি। সো এটা করেও নি। যেমন ধরেন ওর ফার্স্ট টু লাস্ট অ্যাপ্লিকেশন প্রসেসে যা কিছুই ছিল না সব কিছু কিন্তু ওর নিজের ইমেল আসছে। কারণ আমি ওরা বলছি যে কোনো রকম ঝামেলা যদি এড়াইতে চাস ডেফিনেটলি ইমেল অ্যাড্রেস নিজেরটা দিতে হবে। সো ওই কিন্তু ইমেল অ্যাড্রেস নিজেরটাই দেওয়া ছিল এবং সব কিছু এইবার ঠিকঠাক মতোই হয়েছে, কোনো রকম ঝামেলা নেই। সো ফার্স্ট অফ অল এমওআইটা দিয়ে অ্যাপ্লিকেশন করছে। সেকেন্ডলি ইউনিভার্সিটি হচ্ছে আপনার স্কটল্যান্ডে।
তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ওর থাকতে হবে স্কটল্যান্ডে, বাট ওর যেটা ইচ্ছা ছিল আমার সাথে ব্র্যাডফোর্ডে থেকে যাওয়ার ইচ্ছা ছিল। কারণ ব্র্যাডফোর্ড আমি যদি বলি ভাই ফুল ইউকের মধ্যে সবচেয়ে চিপেস্ট সিটি কোনটা থাকার জন্য, সেটা ডেফিনেটলি ব্র্যাডফোর্ড। এটা আপনি আমার সাথে যতই তর্ক করেন, যতই বিতর্ক করেন, হ্যাঁ মেবি আপনার ক্ষেত্রে আপনি রাইট যে না ভাই আমার তো এই জায়গায় এত খরচ হচ্ছে না, তাহলে ভাই আপনি জানেন না। বিকজ আমার এখন অনেকগুলো ভিডিওতে বলি যে ভাই আমি যে রুম নিয়ে থাকি, কিং সাইডে একটা বেড, তারপর হচ্ছে আমার আলমিরা, সাথে গ্লাস আর একটা টেবিল যদি আপনি রাখেন, এরপরও জায়গা থাকতেছে মাঝখানে, দ্যাট মিনস এটা কিন্তু ইউকের তুলনায় যদি আপনি চিন্তা করেন যথেষ্ট বড়। এই সেম রুমটাতে আপনার লন্ডনের ভিতরে কী হয় জানেন, ওই যে ডাবল বেডগুলো থাকে না, ডাবল বেড বলতে ডাবল পোর্শন বেড না, 2 স্ট্রেট বেড যেগুলো থাকে, নিচে একটা উপরে একটা, নাম কি আমার মাথায় আসতেছে না। সো এই বেডগুলোতে মূলত আপনার লন্ডনে দেখা যাচ্ছে ওই এইরকম একটা সাইজে ওইরকম বেড দিবে আপনাকে তিনটা দিয়ে, উপরে একজন নিচে একজন, এইভাবে শোয়াবে। তো মানে সিট ভাড়া যেটাকে বলে, বুঝছেন? তো এক একটা সিট ভাড়া আপনি দিতে হবে কমসে কম 250 পাউন্ড। সো এরকম একটা রুম নিয়ে আমি ব্র্যাডফোর্ডে থাকি। সো ব্র্যাডফোর্ড ইজ দ্য চিপেস্ট ওয়ান। আপনার যদি যে কোনো অপশানই থাকুক না কেন, আপনি যাই বলেন না কেন, ব্র্যাডফোর্ড ইজ দ্য চিপেস্ট ওয়ান পুরা ইউকের মধ্যে। আমি বহুত শহরে খোঁজ খবর নিচ্ছি ভাই, আমি গত 3 বছর ধরে শুধু খোঁজ খবরই নিচ্ছি, বাট আমি স্টিল বলবো ব্র্যাডফোর্ড ইজ ব্র্যাডফোর্ড, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার যে বিষয়টা থাকে, তো সে এমআই দিয়ে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ডান করলো। এখন ডান করার পরে যেগুলো থাকে, যে কী কী প্রসেস থাকে, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন প্রসেসের মধ্যে যেটা থাকে, ওরা এমআইটা নেওয়ার পর ওতে কোনো ইন্টারনাল টেস্ট থাকে না, বাট যেটা হয় যে প্রতিটা ইউনিভার্সিটি কাস্ট লেটার দেওয়ার আগে একটা এক্সাম নেয়। সো এরকম একটা এক্সাম নিছে। আর সত্যি বলতে কি জানেন, আমার যে ইউকেভি ইন্টারভিউর একটা যে ভিডিও আছে না, ওই ভিডিওতে যে অ্যান্সারগুলো আছে ওগুলো কিন্তু আমার কাছে একটা পুরোপুরি রেডিমেড একটা শিট আছে। সো ওই শিটটাই মরে দিছি। তো ওর এজেন্সিরও দেখাইছে যে ভাই আমি যদি এই অ্যান্সারগুলো দিই চলবে কিনা। ওনারা বলছে যে ভাই আপনি কি আসলে পারবেন কিনা। তো আমার ফ্রেন্ড যেহেতু এর আগে দেখা গেছে যে অন্য একটা ইউনিভার্সিটিতে চেষ্টা করছিল আপনার ইয়া দিয়ে, কি বলে সেটাকে, আইএলসের মাধ্যমে ট্রাই করতেছিল, বাট আইএলস তো আনফর্চুনেটলি আসলো না। তখনই হচ্ছে আমি ওর এটা দিয়েছিলাম কোশ্চেন অ্যান্সারটা। আর ফর্চুনেটলি তার যেই এজেন্সি আছে তারা গ্রিন সিগনাল দিয়েছে যে ভাই ইটস মোর দেন এনাফ, আপনি কেন টেনশন করতেছেন। তো তখন বলতেছিল এজেন্সিকে যে আপনি যে অ্যান্সারগুলো দিচ্ছেন এর সাথে এটা একটু ডিফারেন্স আছে, এটা কোনো প্রবলেম হবে না। তো ওনারা যে কথা বলছে সেটা খুবই ভালো ছিল, যে যদি জিনিসটা ইনফেরিয়র হতো তাহলে প্রবলেম হতো, জিনিসটা হচ্ছে সুপেরিয়র। সো এই ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই। সেই সুন্দর মতো ইউকেভিআই ইন্টারভিউ আর হচ্ছে আপনার ইউনিভার্সিটি ক্লাস ইন্টারভিউ, দুইটার ক্ষেত্রে ওই একই কোশ্চেন, ওই একই অ্যান্সার, ধরেন ওগুলাই দিছে। তো ইউকেভিআই ইন্টারভিউ তো মনে 1-2 কোশ্চেন বেশি করছিল, ওর রুমটা দেখতে কেমন সেটাও জিজ্ঞেস করছিল, আর হচ্ছে মানে রুমটা কীভাবে ঠিক করছে এগুলো জিজ্ঞেস করছিল। এগুলো আমি সবই বলে দিয়েছিলাম ওর আগে থেকে, যেরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এরপর আসলো হচ্ছে মনে করেন যে আসল ব্যাপারটা, তো অ্যাপ্লিকেশন গ্রান্টেড হইলো, করার পর তার ক্যাশ লেটারটা চলে আসছে। ক্যাশ লেটার চলে আসার পরে সে সুন্দর মতো ভিসা অ্যাপ্লিকেশন করলো। 4 দিনের মাথা তার হচ্ছে ইমেল আসলো যে তার ইউকেভিআই ইন্টারভিউ দিতে হবে। সেই ইউকেভিআই ইন্টারভিউ দিলে এবং আলহামদুলিল্লাহ লাস্ট উইক সেই ইউকেতে চলে আসছে। সো মূল ফ্যাক্ট হচ্ছে এখানে আপনি যদি আসতে চান, এখন আমার বলেন না যে কোন কোন ইউনিভার্সিটি এমআই অ্যাকসেপ্ট করে। দেখেন ইউকেতে ভাই ইউনিভার্সিটি আছে কয়েকটা, যেগুলো হচ্ছে আপনি এমআই মানে অ্যাকসেপ্টের ক্ষেত্রে খুবই সিলেক্টিভ। তারা হচ্ছে দেখা যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, আইইউবি, তারপর হচ্ছে আপনার আরও 2-4টা ইউনিভার্সিটি আছে ভালো ভালো, যেগুলা ছাড়া হচ্ছে এমআই অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, এটা খুবই সিলেক্টিভ। বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যারা এমআই অ্যাকসেপ্ট করে তারা কিন্তু সব ইউনিভার্সিটি এমআই অ্যাকসেপ্ট করে। ইভেন আমার যে ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে গেছে রিসেন্টলি, ভাই সত্যি বলতে সে ন্যাশনালে পড়াশোনা করছে। সে কীভাবে ন্যাশনাল থেকে এমআই নিচ্ছে আমি জানি না, কারণ ন্যাশনাল সম্পর্কে আমার আইডিয়া নেই, বাংলাদেশের ন্যাশনাল কী চলে না চলে। ওইটা দিয়ে সে অস্ট্রেলিয়াতে গেছে। বর্তমানে অস্ট্রেলিয়াতে আপনার নিউ ক্যাসেল শহরটার নাম জানবেন অনেকেই, ইউকেতেও নিউ ক্যাসেল আছে, ওইখানেও নিউ ক্যাসেল আছে, ও নিউ ক্যাসেলে থাকে এখন। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে ভাই, অনেকে বলেন না জব নেই। আমার ফ্রেন্ড আইসা স্কটল্যান্ডে জবও পাইছে। সে একদিন গেছিল ইউনিভার্সিটিতে, ওই যে পোলাপানের সাথে কথাবার্তা বলছে, বলার পরে এক বাংলাদেশি ছেলে তার জবের কথা বলছে যে ভাই এরকম একটা জব আছে, করবেন কিনা। রেস্টুরেন্ট জব আছে, আপনার হচ্ছে হোটেলে থাকতে হবে এবং আপনার ওর যে অ্যাকোমোডেশন এবং হচ্ছে ওর
যে খাবারের ব্যাপারটা দুইটাই হচ্ছে রেস্টুরেন্টেই হবে। তার মানে হচ্ছে আপনারা বুঝতেছেন, ওরা যদি পার উইক অ্যারাউন্ড 220 অথবা 250 পাউন্ডসও দেয়, আর হচ্ছে আপনার কি বলে, সে যদি অ্যাকোমোডেশন এখানে পাইতেছে, তারপর হচ্ছে খাবারও এখানে পাইতেছে, তো ডেফিনেটলি এখানে আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো ঝামেলা থাকার কথা না। আর যেহেতু তার কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল না, সে ইউনিভার্সিটিতে আসার আগে তার ফুল পেমেন্ট যেটা সেটা দিয়ে আসছে, সো অ্যারাউন্ড 24 লাখ টাকা সে খরচ করে আসছে। সো এটা হচ্ছে ফ্যাক্ট। মানে ভাই আপনি যদি এমওয়াইতে আসতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে ভাই, আপনার আইএলসের চেয়ে এমওয়াইতে খরচ কিছুটা বেশি যাবে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রোফাইলটা একটু ক্লিন থাকতে হবে, এসওপিটা ভালো হইতে হবে। এখন দেখেন এসওপি নিয়ে আসলে আমি ভিডিও দিতে চাই না, বুঝছেন। এসওপি নিয়ে ভিডিও দেওয়ার কি কথা আমি অনেক আগেই চিন্তা ভাবনা করছিলাম, বাট এরপর যেটা বুঝলাম যে না, অ্যাকচুয়ালি আমি এসওপিতে এক ধরনের কথা বলবো, আরেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেটা প্রপার না, আরেকটা সাবজেক্টের ক্ষেত্রে আরেকটা বলবো, আরেকটা ক্ষেত্রে প্রপার না। সো অনেকে বলে না, মানে অনেকগুলো ভিডিও দেখে আমি হাউ টু রাইট দ্য এসওপি প্রপারলি, আমি আসলে ওগুলাতে মানে কানই দিই না, বিকজ the subject I'm choosing may be different from the subject he's talking about. আপনি যদি এখন ম্যানেজমেন্টে নিয়ে আসতে চান, ম্যানেজমেন্টে আসতে চান, ওই ক্ষেত্রে আপনি হচ্ছে এমওয়াইতে যা লিখবেন আপনি ডেফিনেটলি এইচআরএমে আসলে সেটা লিখবেন না, এইচআরএমে ডিফারেন্ট লিখবেন, ঠিক আছে। আবার যদি সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট আসে সেক্ষেত্রে ডিফারেন্ট। আবার হচ্ছে আপনি ধরেন যদি ল রিলেটেড কিছুতে আসেন, কারণ ইউকেতে আমি দেখছি একটা জিনিস, ব্যাচেলারের ক্ষেত্রে লটা খুবই মানে আমি কি বলবো, মানে খুবই ফেমাস। মানে ওরা আসতেই চায়, কিছু কিছু পোলাপান আছে যারা হচ্ছে লয়ের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন থাকে, এবং লয়ের ক্ষেত্রে আমি যদি লয়ের নাম নেই সেক্ষেত্রে ফার্স্ট যে নামটা আসবে সেটা হচ্ছে ডেফিনেটলি ইউকে। সো ওই ক্ষেত্রে আমি ডেফিনেটলি তাদেরকে বলবো যে ভাই এগিয়ে যাও, তোমরা পারবা, ডেফিনেটলি আই এম সরি আপনারা পারবেন ভাই, কারণ তোমরা বলাটা আসলে খুবই বাজে দেখা যায়। সো এই হচ্ছে ফ্যাক্ট। অ্যান্ড এইভাবে হচ্ছে লয়ের ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে ডেফিনেটলি ব্যাচেলার ক্ষেত্রে আপনি আসতে পারেন। আর মাস্টার্সে বাকি সবগুলো ক্ষেত্রে আমি বলবো যে আমার মাস্টার্সটা বেস্ট, বিকজ ব্যাচেলারের খরচ তোলাটা খুবই টাফ। সো সে আসছে আমার ফ্রেন্ড, এখন আপনার এমআইতে চলে আসছে। সো আপনার করণীয়গুলো কী কী এবারে সেটা বলি, ওর গল্প তো বললাম। আপনার প্রথম করণীয় হচ্ছে ফার্স্ট অফ অল আপনার অল ওভার দ্য ইউকে কোন কোন ইউনিভার্সিটিগুলো এমআই অ্যাকসেপ্ট করতেছে সেটা খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। আপনার সেকেন্ড কাজ হচ্ছে আপনার এমওয়াইতে প্রপারলি এটা উল্লেখ থাকতে হবে যে আপনার কোর্স ডিউরেশন কবে থেকে কবে ছিল, এবং আপনার ইনস্টিটিউশনের যে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সটা ছিল সেটা হচ্ছে আপনার ইংলিশ। এখন এটা কিন্তু ওইভাবে লিখে দেয়, কিছু কিছু ইউনিভার্সিটি আছে মানে খুব বাজেভাবে লিখে, এটা আসলে খুবই খারাপ। যেমন দেখেন যে যেমন কিছু কিছু জিনিস আছে আপনি নিজে আগায় নিতে পারেন, আপনি কিন্তু চাইলে বলতেই পারেন যে স্যার আমি এরকম একটা প্যাড বানিয়ে নিয়ে এসেছি, আপনি কি দিবেন কিনা। অথবা কিছু কিছু ক্ষেত্রে আপনি বাধ্য যে ওদের একটা নির্দিষ্ট থাকে ওইটাই মেনটেন করতে হয়। সো এটা হয়, যেমন আমার রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে আমার ইউনিভার্সিটি কর্তৃক যে রিকমেন্ডেশন লেটারটা দেওয়া হইতেছিল আমি সেটা নিইনি। আমি যেটা করছি, আমি নিজে ইউনিভার্সিটি থেকে 2টা প্যাড চেয়ে নিছি এই মর্মে যে আমি এখানে শুধুমাত্র রিকমেন্ডেশন লেটারের কথাবার্তাই লিখবো। তো ওরা আমাকে প্যাড দেয় নাই, আমি চেয়ে নিছি বলে ফেলছি, ওরা আমাকে প্যাড দেয় না। ওরা যেটা আমার বলছে তুমি সাদা কাগজে লিখে নিয়ে আসো, আমি সাদা কাগজে তোমার দেখি যদি ওটা ঠিকঠাক হয় তাহলে আমি তোমাকে দিব। সো 2জন টিচারের দরকার ছিল, তো একজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন হচ্ছে হচ্ছে ডিপার্টমেন্ট চেয়ারম্যান। সো আমি যেটা করছি তাদের 2জনের কাছে হচ্ছে রিকমেন্ডেশনটা লেটারটা নিয়েছি। আর যেটা হয় না রিকমেন্ডেশন লেটার যেটা ইউনিভার্সিটি ডিফল্ট থাকে সেটাতে আসলে খুব বেশি কথাবার্তা লেখা থাকে না, আর সেটা আমার কাছে মানে কেন জানি সেটা ওয়ার্ড দিতে লাগে নেই যে না ঠিক আছে এটা আসলে স্ট্যান্ডার্ড মিট করতেছে না, আমি আমার মতো করে লিখে নেবো। সো এটা আপনি আপনার মতো করে লিখে নিতে পারেন, এক্ষেত্রে কোনো রকম ঝামেলা নাই। সো এরপর হচ্ছে যেটা করতে হবে আপনাকে, আপনি হচ্ছে ইউনিভার্সিটি থেকে এমআইটা কালেক্ট করার পর হচ্ছে আপনি ওখানে সাবমিট করলেন যেহেতু আপনার আইএলটিএস নেই। আর এই ক্ষেত্রে যেটা হয় না, ইউনিভার্সিটিগুলো কিন্তু মোস্টলি কেসেসে চায় যে আপনি তাদেরকে যতটা বেশি সম্ভব পেমেন্ট করে দেন। এই ক্ষেত্রে অ্যারাউন্ড আমি বলবো কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে আপনার 60-70%-এর নিচে নিবেই না। সো এই ক্ষেত্রে যেটা চাইতেছে না সর্বনিম্ন সেটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কারণ আমি নর্মালিও যাদেরকে আসতে বলি তাদেরকে সবসময় বলি যে ভাই ট্রাই করেন যে অ্যারাউন্ড 70% যাতে আপনি টিউশন ফি দিয়ে আসতে পারেন। বৃষ্টি শুরু হয়ে গেছে হবে, সো যাতে দিয়ে আসতে পারেন। তো এটা কিন্তু খুবই ভালো, আপনি যদি দিয়ে আসতে পারেন সেটা খুবই ভালো হয় আপনার জন্য। সো এটা হচ্ছে আপনার মেইন ফ্যাক্ট। এবং তারপর হচ্ছে আপনি সুন্দর মতো অ্যাপ্লিকেশন করে বাকি যা যা প্রসেস আছে সবগুলো করলেন, করার পর হচ্ছে চলে আসলেন। তো এইটা হচ্ছে আপনার সহজ একটা সুবিধা বা উপায় যে এই ক্ষেত্রে যেসব ইউনিভার্সিটিগুলো এমওআই অ্যাকসেপ্ট করে সেটা করবেই, সেটা আপনাকে দিবেই। বাট এবার আসেন আসল কথায় আসি, এমওআইয়ের ক্ষেত্রে যেটা হয় না, ভিসা যদি আপনার পাইতে হয় ভাই আপনার টাইম সেন্সটা কাজে লাগাইতে হবে। দেখেন অনেকে আছে না চিন্তা করে যে ভাই আমি চলে গেলাম সেপ্টেম্বর থেকে, আমি চলে গেলাম জানুয়ারি থেকে, আমি চলে গেলাম মেইন থেকে, গেলাম তো গেলাম না রে ভাই, এমনে চলে না।
দেখেন কিছু কিছু ব্যাপার আছে, আপনি ইজিয়েস্ট ওয়ে আছে, আপনার বুঝতে হবে যে কোন সময় স্টুডেন্টের চাপ থাকে বেশি, কোন সময় ইউকে গভর্নমেন্ট ভিসা দিতে পারে সম্ভাবনা বেশি, কোন সময় কম, সুযোগ কাজে লাগান। যেমন মেজর ইনটেক যেগুলো সেপ্টেম্বর জানুয়ারি, আপনি কী মনে হয় সেপ্টেম্বর জানুয়ারিতে কী পরিমাণ অ্যাপ্লিকেশন পড়ে আপনার কোনো আইডিয়া আছে? সেপ্টেম্বর জানুয়ারিতে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন পড়ে। সেপ্টেম্বর জানুয়ারিতে ইউকে গভর্নমেন্টের সময় থেকে কম, ফিল্ট্রেশন করতে হয় বেশি, এবং সেই ক্ষেত্রে যেটা হয় না, সেপ্টেম্বর জানুয়ারিতে আপনাদের বহুত মানে হিউজ পরিমাণ সাবজেক্ট খোলে। সো যারা নর্মালি স্টুডেন্ট, যারা হচ্ছে আপনার ধরেন যে আইএলটিএস একটা স্কোর ভালো আছে না, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর জানুয়ারি হচ্ছে দ্য পারফেক্ট টাইম টু অ্যাপ্লাই। তারা হচ্ছে ইজিলি চলে আসতে পারবে এই সময়টাতে। বাট যারা হচ্ছে ডিফারেন্ট বলতে আমি একটা জিনিসই বলবো, এক্সট্রাঅর্ডিনারি কিছু না, সেটা হচ্ছে জাস্ট ইংলিশে একটু দুর্বলতা আছে, আপনি পারতেছেন না কোনোভাবে আইএলটিএসটা কভার করতে, জোর তো করা যাবে না, তাই না? তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন মাঝখানে মিডের কোনো একটা টাইমে অ্যাপ্লিকেশন করতে। যেমন কিছু কিছু ইউনিভার্সিটি প্রতি 2 মাস পর ইনটেক, ওগুলোর সাথে কন্ট্যাক্ট করেন না, আপনি মে ইনটেকে আসেন, জানুয়ারি আর সেপ্টেম্বর বাদ দেন, কারণ এই দুটো হচ্ছে মেজর ইনটেক, সবচেয়ে বড় ইনটেক হচ্ছে জানুয়ারি সেপ্টেম্বর, এই দুটো বাদ দেন, বাকি সময় আসার চেষ্টা করেন। ভাই আপনি দেখেন আপনি আসতে পারেন কিনা, ঠিক আছে? এটা কোনো রকম কোনো ব্যাপারই না যে আপনি আসতে পারবেন না, অবশ্যই আপনি আসতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার বুদ্ধি খাটাইতে হবে ডেফিনেটলি। আর যদি আপনি মানে কী বলবো, আমার বিজি সময় অ্যাপ্লিকেশন করেন আর আশা করেন যে এমআই দিয়ে এত সহজে আপনাকে দিয়ে দিবে, ভাই দিবে না। সব কিছু মাথায় রেখে তারপর আপনাকে কাজ করতে হবে। কখনো ধরে অ্যাকচুয়ালি টাকা পয়সা দরকার ইউকে গভর্নমেন্টের, ঠিক আছে? এটাও মাথায় রাখতে হবে, তাইলে হচ্ছে দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে গেছে। সো এই হচ্ছে মূলধার বিষয়, যে আপনি অ্যাকচুয়ালি কি আইএলটিএস ইউকেতে আসতে পারবেন, আইএলটিএস অথবা অন্যান্য কিছু ছাড়া ডেফিনেটলি আসতে পারবেন। একটা মজার জিনিস দেখেন, ওই যে একটা নীল বিল্ডিং দেখতে পাইতেছেন, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ডের ক্যাম্পাস। সো এই হচ্ছে ফ্যাক্ট যে আপনি যদি আসতে চান ডেফিনেটলি আপনি আসার জন্য অ্যাপ্লাই করতেই পারেন, বাট চেষ্টা করবেন যে একটা টাইমিং মেনটেন করার জন্য। এখন যা আসতে যেতেছেন ভাই, অগস্টে যদি কোনো ইনটেক থাকে কোনো ইউনিভার্সিটির, ট্রাই করেন, চলে আসেন। আপনার যদি নভেম্বরে কোনো ইউনিভার্সিটির কোনো ইনটেক থাকে, চলে আসেন। এমন না, অনেকে বলেন না যে ভাই ইউকেতে শুধুমাত্র 2টা ইনটেক সেপ্টেম্বর জানে, ভাই এরা ভুয়া কথা কয়, অনেক মানুষ অনেক ভুয়া কথা কয়। আপনার অনেক আছে স্ক্রিপ্ট করে কথাবার্তা কয়, স্ক্রিপ্ট করে কথাবার্তা বললে মিথ্যা কথা করার সুযোগ থাকে বেশি। সো এটা হচ্ছে ফ্যাক্ট ভাই। আপনি এখন যদি অ্যাপ্লাই করতে চান না, আপনি চলে আসেন। কিন্তু এই ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো, যারা আইএলটিএস ছাড়া আসতে চান তারা মেজর ইনটেকগুলোকে অ্যাভয়েড করেন। সো বরাবরের মতোই ভাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে ভাই, দেখেন একটা লাইক দিতে তো টাকা পয়সা লাগে না, একটা লাইক টাইক দিয়েন, হ্যাঁ, তাতে আমি একটু সাহস পাই ভিডিওটি তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ 4000 আমরা অলরেডি ক্রস করে ফেলছি। দেখা যাবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার এই টাইমে আমরা 20,000 ক্রস করে ফেলবো ইনশাল্লাহ। দেখা যাক, হয়তো আপনাদের সাথে আমরা একসাথে ডিনার করবো ইউকেতে। সো এই পর্যন্ত থাকুন, সবাই ভালো থাকেন, হ্যাপি, গরু খান বেশি বেশি। এটা এমনও অনেক স্টুডেন্ট আছে যাদের জন্য এটা হয়তো লাস্ট ঈদ। সো এনজয় করেন, আল্লাহ হাফেজ।